ভেরি গুড ইভিনিং অল। আজকে আমরা একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে আমরা বিভিন্ন কথাবার্তা বা বিভিন্ন বিষয় আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ছিলাম। আজকে হচ্ছে আমাদের ঠিক স্ট্যাটিস্টিক্সের ডে 4 এর ক্লাস এবং আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। যদি তুমি এই টপিকটাকে বুঝতে পারো তাহলে তুমি মনে করবে যে স্ট্যাটিস্টিক্সের একটা বেস বা ফাউন্ডেশন তোমার মধ্যে তৈরি হয়ে যাবে যদি তুমি এই কনসেপ্টটাকে ঠিকভাবে ক্লিয়ার করতে পারো। আমি চেষ্টা করব আজকের ভিডিওতে একদম খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর। এটা একদম স্ট্যাটিস্টিক্সের যেমন বাড়ির যেমন একটা বেস হয়, ঠিক স্ট্যাটিস্টিক্সের এই বেস যদি তৈরি করতে চাও তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ক্লাসটা কি? আজকে আমরা ক্লাসে যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে টাইপস অফ স্ট্যাটিস্টিক্স। আমরা এতদিন বিভিন্ন প্রকার স্ট্যাটিস্টিক্স নাম শুনেছি, স্ট্যাটিস্টিক্স কি সেই সম্পর্কে স্ট্যাটিস্টিক্সের আমরা বিভিন্ন বিষয় শুনেছি। তো আজকে আমরা জানবো টাইপস অফ স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স কত প্রকার, কি কি, এবং সেই সম্পর্কে বিস্তারিত আজকের এই ক্লাসে আমি বলবো। মূলত দেখো এখানে আমি দুটো তোমরা দেখতে পাচ্ছ, ডেসক্রিপটিভ অ্যান্ড ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এই দুটো স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ স্ট্যাটিস্টিক্স কি, স্ট্যাটিস্টিক্সের টাইপ কত প্রকার, এবং সেই প্রকারগুলোর মধ্যে কি কি বিষয়গুলো আছে, কখন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কখন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স হবে, কোন ধরনের গবেষণার ক্ষেত্রে বা কোন ধরনের রিসার্চের ক্ষেত্রে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করব, কোন ধরনের গবেষণার ক্ষেত্রে আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স করব, এই বিষয়টা তোমাদেরকে আজকের এই ক্লাসে বিস্তারিত বলবো। নেক্সট স্লাইড। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টাইপস অফ স্ট্যাটিস্টিক্স। তাহলে এই যে স্ট্যাটিস্টিক্স কত প্রকার, এইটা আমরা আলোচনা করার আগে আমরা যদি একটু ছোট করে জেনে নিই যে হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স আর কোত্থেকে এলো, কিভাবে এলো। দেখো সিম্পল এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে স্লাইডে সুন্দর কতগুলো কথা লিখেছি যে স্ট্যাটিস্টিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স। স্ট্যাটিস্টিক্স ইজ দ্য ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স, মানে কি ম্যাথামেটিক্স যে বিষয় বা সাবজেক্ট তার একটি শাখা হলো স্ট্যাটিস্টিক্স। তার কাজ কি? দ্যাট ইনভলভ, যেটা কি করছে, কালেকশন করছে, অ্যানালিসিস করছে, ইন্টারপ্রিটেশন করছে, প্রেজেন্টেশন করছে, অর্গানাইজেশন অফ ডেটা। তাহলে কি করছে স্ট্যাটিস্টিক্সটা? কোত্থেকে এসছে? স্ট্যাটিস্টিক্সটা এসছে একটা ম্যাথামেটিক্সের একটা শাখা, যার পার্ট, যাকে আমরা স্ট্যাটিস্টিক্স বলবো। তাহলে এই স্ট্যাটিস্টিক্স কি কি কাজ করছে? এক কাজ হচ্ছে কালেকশন করছে। কি কালেকশন করছে? ডেটা কালেকশন করছে। কারণ আমরা জানি গবেষণা করতে গেলে কি লাগে, আমাদের ডেটা লাগে। হতে পারে মেবি ডেটা কোয়ালিটেটিভ, হতে পারে ডেটা মেবি কোয়ান্টিটেটিভ, বাট ডেটা দরকার। তাহলে সেই ডেটাগুলোকে স্ট্যাটিস্টিক্স কি করবে? কালেকশন করবে, ফার্দার কি করবে? অ্যানালিসিস করবে, ইন্টারপ্রিটেশন করবে, প্রেজেন্টেশন করবে এবং অর্গানাইজেশন করবে, করে আমাদেরকে একটা আউটপুট রেজাল্ট দেবে। এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তাহলে ইট ইজ ইউজড ওয়াইড ভ্যারাইটি অফ ফিল্ড, মানে বিস্তার যে কোনো সাবজেক্ট ইনক্লুডিং সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে, হিউম্যানিস্টিক, ফিনান্স, এভরি অ্যাসপেক্টে কি স্ট্যাটিস্টিক্স আমাদের দরকার। কারণ উইদাউট এনি স্ট্যাটিস্টিক্স আমরা কিন্তু কোনো রেজাল্টকে আমরাকে দাঁড় করাতে পারবো না। রিসার্চ করতে গেলে কি হয়, আমাদের কোনো ডেটা দিতে হয়, সেই ডেটাগুলোকে ফার্দার ক্যালকুলেট করে আমাদের একটা কনক্লুশনে পৌঁছাতে হয়। সেই কনক্লুশনে পৌঁছাতে গেলে আমাদের রিসার্চ, আমাদের ডেটা দরকার হয়। এই ডেটাগুলোকে ক্যালকুলেশন করতে কে সাহায্য করবে? উইথ দি হেল্প অফ স্ট্যাটিস্টিক্স। তাহলে আমরা প্রথমে যেটা বলছিলাম যে স্ট্যাটিস্টিক্স কি? ব্রাঞ্চেস অফ ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সের একটি শাখা। তাহলে এখানে আমি দেখো ম্যাথামেটিক্সের মধ্যে কি কি আছে? ত্রিকোণমিতি, জ্যামিতি, অ্যালজেব্রা, ক্যালকুলাস, নাম্বার সিস্টেম, অ্যারিথমেটিক, এবং লাস্ট ওয়ান ইজ স্ট্যাটিস্টিক্স। সিম্পল, ক্লিয়ার? তাহলে স্ট্যাটিস্টিক্স কি করছে ভালো করে বোঝো আগে। স্ট্যাটিস্টিক্সটা কি? স্ট্যাটিস্টিক্স হচ্ছে একটা ম্যাথামেটিক্সের শাখা, যার কি করছে বিভিন্ন প্রকার ডেটাগুলোকে কালেক্ট করবে, সেগুলোকে অ্যানালিসিস করবে, সেগুলোকে ইন্টারপ্রিটেশন করবে, সেগুলোকে প্রেজেন্টেশন করবে, সেগুলোকে অর্গানাইজেশন করবে। এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্সের মূল কাজ। ক্লিয়ার? এইবার আমাদের এই যে টাইপস অফ স্ট্যাটিস্টিক্স যে কথাগুলো আমরা বলছিলাম আজকে, সিম্পল, তাহলে স্ট্যাটিস্টিক্স বোঝানো গেছে। এইবার স্ট্যাটিস্টিক্স হচ্ছে মূলত দুই ভাবে
আমরা স্ট্যাটিস্টিক্সকে ভাগ করেছি মূলত দুই ভাগে। তোমরা কিন্তু এই ভাগটা কোথাও সচরাচর নাও দেখতে পারো, সেখানে গিয়ে সরাসরি তোমরা দেখবে যে স্ট্যাটিস্টিক্স মূলত ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। না, স্ট্যাটিস্টিক্স মূলত ভাগ হয় দুটো ধরনে, দুটো ভাবে। একটা কি অন দা, এক নম্বর হচ্ছে, এটা যদি এক নম্বর করি সেটা হচ্ছে অন দা বেসিস অফ ফাংশন। হ্যাঁ, অন দা বেসিস অফ ফাংশন, তার কাজের প্রকৃতি, কাজকর্মের ভিত্তির উপর স্ট্যাটিস্টিক্স ভাগ করছি। আর একটা হচ্ছে কি অন দা বেসিস অফ ডিস্ট্রিবিউশন অফ ডেটা, আমাদের কি ধরনের রিসার্চের ডেটা তার উপর স্ট্যাটিস্টিক্স আমরা ভাগ করছি। তোমরা অলরেডি জানো, তোমাদের ডেটা নিয়ে প্রিভিয়াসলি অনেক ক্লাস হয়েছে, যে ডেটা মূলত কয় প্রকার? ডেটা মূলত দুই প্রকার, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। তাহলে তার উপর ভিত্তি করে আবার স্ট্যাটিস্টিক্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা সেটাকে পরে আসছি, আমরা প্রথমে জেনে নিই যে অন দ্য বেসিস অফ ফাংশন, এই ফাংশনের উপর ভিত্তি করে মূলত স্ট্যাটিস্টিক্সকে, মূলত আমি বারবার বলছি স্ট্যাটিস্টিক্সকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, দুই হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। কিন্তু আমি দেখো এখানে আরেকটা রেখেছি কোরিলেশন স্ট্যাটিস্টিক্স। এটা যদি আমরা 3 নম্বর বলি, কোথাও কোথাও এটাকে পেতে পারো, কিন্তু বাট কোরিলেশন স্ট্যাটিস্টিক্স কিন্তু অলওয়েজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর আন্ডারে পড়ে। ক্লিয়ার? তাহলে তোমাদের কিন্তু মাথার ভিতর ঢুকিয়ে নাও, অন দ্য বেসিস অফ ফাংশন স্ট্যাটিস্টিক্স মূলত দুই প্রকার, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এন্ড ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। বাট কোরিলেশন স্ট্যাটিস্টিক্স কে কোথাও কোথাও তোমরা পাবে, কিন্তু কোরিলেশন স্ট্যাটিস্টিক্স আমি এখানে কেটে দিলাম। কোরিলেশন স্ট্যাটিস্টিক্স অলওয়েজ, কোরিলেশন স্ট্যাটিস্টিক্স আন্ডার দ্য ডেসক্রিপশন স্ট্যাটিস্টিক্স এর আন্ডারে কিন্তু কোরিলেশন স্ট্যাটিস্টিক্সটা পড়ে। তাহলে স্ট্যাটিস্টিক্স অন দ্য বেসিস অফ ফাংশন এর উপর ভিত্তি করে স্ট্যাটিস্টিক্স মূলত দুই ভাগ ভাগ করা যায়। একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এবার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স সেটা আমরা পরে জানছি। এবার আমরা এদিকে দেখি যে ডিস্ট্রিবিউশন অফ ডেটা, তার উপর ভিত্তি করে আমরা স্ট্যাটিস্টিক্সকে আবার দুই ভাগে ভাগ করে দিই। কি কি? একটা হচ্ছে প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স, যেটা তোমাদের প্রিভিয়াস ক্লাস অলরেডি প্যারামেট্রিক আর নন প্যারামেট্রিক দিয়ে বহু ক্লাস হয়েছে, এবং সেই প্যারামেট্রিক নন প্যারামেট্রিক থেকেও কিন্তু তোমাদের ফার্স্ট পেপারেও কিন্তু এমসিকিউ প্রশ্ন ছিল, সাবজেক্টিভও কিন্তু এমসিকিউ প্রশ্ন ছিল। তাহলে ওই প্যারামেট্রিক নন প্যারামেট্রিক টেস্ট কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু আগের ভিডিওটা যদি না দেখে থাকো, অবশ্যই কিন্তু প্রিভিয়াস ভিডিওটা ভালো করে দেখবে, যে প্যারামেট্রিক নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স বলতে কি বুঝি, কখন প্যারামেট্রিক টেস্ট ইউজ করব, কোন কোন ধরনের টেস্টগুলোকে আমরা প্যারামেট্রিক টেস্ট বলবো, সেই প্যারামেট্রিক টেস্টের অল্টারনেটিভ নন প্যারামেট্রিক টেস্টগুলো আমরা কখন বলবো, সেগুলো তোমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নেবে। তাহলে আজকে আমাদের মূলত যে আলোচ্য বিষয় টাইপস অফ স্ট্যাটিস্টিক্স, কোথাও কোথাও পাবে তাহলে দুটো মূলত টাইপস অফ স্ট্যাটিস্টিক্স, নাম্বার 1 ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, নাম্বার 2 ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ক্লিয়ার? এইবার আসবো আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা কি আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সটা কি সেটাকে বোঝার জন্য। দেখো ফার্স্ট আমি দেখো লিখেছি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ইজ দ্য ব্রাঞ্চেস অফ স্ট্যাটিস্টিক্স। একটা ব্রাঞ্চ স্ট্যাটিস্টিক্স এর একটা পার্ট, একটা শাখা। সেটা কি করছে? দ্যাট ডেসক্রাইব করছে, প্রেজেন্টিং করছে এন্ড সামারাইজ এ ডেটা ইন এ মিনিংফুল ওয়ে। আমরা গবেষণা করতে গেলে কি করি? গবেষণা করতে গেলে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করি। ইনফরমেশন মিন্স ডেটা কালেক্ট করি। তাহলে সেই ডেটাগুলোকে কি করবে? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স সেগুলোকে ডেসক্রাইব করবে, সেগুলোকে প্রেজেন্টেশন করবে, সেগুলোকে সামারাইজ করবে। সেটাই হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর কাজ। তাহলে কি করছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স? ভালো করে বোঝো, তুমি যে র ডেটাটাকে কালেক্ট করছো সেই ডেটাটাকে ডেসক্রাইব করবে, সেই ডেটাটাকে প্রেজেন্টেশন করবে এবং আলটিমেট সেই ডেটাকে সামারাইজ করছে। এখান থেকে কিন্তু কোনো কনক্লুশন বা কোনো রেজাল্ট কিন্তু এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করে না। অ্যাজ ইট ইজ তুমি যেমন ডেটা তুমি নেবে সেই ডেটাটাকে কি করবে? ডেসক্রাইব করবে, ডেসক্রিপশন দেবে সেই ডেটাকে, সেই ডেটাকে প্রেজেন্টেশন করবে। তার বিভিন্ন পদ্ধতি আছে, সেগুলো আসবো আমরা পার্ট বাই পার্ট। সিম্পল তাহলে দেখো, descriptive statistics is the branch of statistics that describe, presenting and summarize the data in a meaningful way. Clear? আর কি করছে?
when don't have any hypothesis in your research। আমরা রিসার্চ পড়াতে গিয়ে তোমাদেরকে অনেকগুলো বলেছিলাম যে আমরা গবেষণা করতে গেলে কোন রিসার্চে হাইপোথিসিস থাকতে পারে, আবার কোন রিসার্চে হাইপোথিসিস নাও থাকতে পারে। মানে হাইপোথিসিস ম্যান্ডেটরি নয় যে তোমার রিসার্চের মধ্যে থাকবে। অর্থাৎ যখন তোমার গবেষণার মধ্যে কোনো প্রকার হাইপোথিসিস থাকবে না, তখনই আমরা কি করব? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করব। কেন? কারণ হাইপোথিসিস যদি না থাকে সেখানে হাইপোথিসিস টেস্টিং এর কোনো প্রশ্ন থাকবে না। তাহলে হাইপোথিসিস যদি টেস্টিং এর প্রশ্ন না থাকে তাহলে আমাদের রেজাল্ট ডিসকাশনে যেতে হচ্ছে না। তাহলে রেজাল্ট ডিসকাশনে যদি আমরা না যাই তাহলে সেখানে আমরা কি করব? অ্যাজ ইট ইজ আমি যে ডেটাটা পাবো সেই ডেটাটাকে রিপ্রেজেন্ট করব। সেই জন্য তখন আমি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করব। আর মূলত কি করছে? মেনলি ইউজড ইন নন এক্সপেরিমেন্টাল রিসার্চ। তাহলে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সটা মূলত দেখা যায় আমাদের নন এক্সপেরিমেন্টাল রিসার্চ, যখন আমরা কোনো নন এক্সপেরিমেন্টাল রিসার্চ করব সেই ধরনের গবেষণার ক্ষেত্রেই মূলত ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরাকে ব্যবহার করি। এবং এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কি কি স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেশন হয় সেগুলো আসবো আমরা পরের পার্টে। তাহলে সিম্পল বোঝো, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি করছে? একটা স্ট্যাটিস্টিক্স এর একটা শাখা। সে কি করছে? তুমি যে র ডেটাটাকে পাবে সেই ডেটাটাকে ডেসক্রাইব করবে অ্যাজ ইট ইজ। সেখানে কিন্তু কোনো রেজাল্ট ডিসকাশন কনক্লুশন কিচ্ছু করবে না। সেই ডেটাটাকে প্রেজেন্টেশন করবে, সামারাইজ করবে, কি করবে আর কি করবে? কোনো প্রকার রেজাল্ট বা কনক্লুশন কিন্তু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করবে না। ঠিক ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স তাহলে কোনগুলো? ঠিক ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর বিপরীত কথাগুলো যদি আমরা বলি, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি করছে? মোর কানেক্টেড উইথ মেকিং ইনফারেন্সেস and prediction about the population based on a sample data। অর্থাৎ তুমি যে পপুলেশন থেকে যে স্যাম্পল গুলোকে চুজ করলে, চুজ করার পরে তুমি তাদের কাছ থেকে যে ইনফরমেশন বা ডেটা গুলোকে কালেক্ট করলে সেখান থেকে কি করবে? ইনফারেন্সেস বা প্রেডিকশন, কোনো একটা সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত কখন নেবে? যখন তোমার সেই ডেটাগুলোকে তুমি ক্যালকুলেট করবে, করে যখন তুমি রেজাল্ট বা কনক্লুশন যাবে তখন তো ইনফারেন্সেস হবে বা প্রেডিক্ট করতে পারবে। তাহলে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি করছে? মূলত রেজাল্ট এবং কনক্লুশন করবে, অন্যের সাথে অন্যের কম্পেয়ার করবে। আর কি করবে? এই যে দেখো পরের লাইনে লেখা আছে, when you want to find out the result, যখন তুমি রেজাল্ট খোঁজার চেষ্টা করছো তখনই কিন্তু ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ব্যবহার করবে। আর কি করবে? when have to test the hypothesis, this is most important। যখন তোমার গবেষণার মধ্যে হাইপোথিসিস থাকবে, হাইপোথিসিস যদি তোমার গবেষণা থাকে তাহলে তোমায় কি করতে হবে? হাইপোথিসিস টেস্টিং করতে হবে। টেস্টিং করে তোমাকে দেখতে হবে যে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। ক্লিয়ার? তাহলে না, যখন হাইপোথিসিস যদি টেস্ট করতে হয় তখনই আমরা কি করব? ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আমরা ব্যবহার করব। এই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি ইউজ বোথ এক্সপেরিমেন্টাল এন্ড নন এক্সপেরিমেন্টাল রিসার্চ বাট শুড হ্যাভ হাইপোথিসিস। ক্লিয়ার? তাহলে এই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আবার নন এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। বাট কন্ডিশন একটাই, যখন আমরা হাইপোথিসিস আমার গবেষণায় থাকবে, অর্থাৎ আমি ফাইন্ড আউট দ্য রেজাল্ট কনক্লুশন, কোন রেজাল্টকে তুমি ফাইন্ড আউট করতে চাইছো, তখন আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ব্যবহার করব। এইবার দেখো, আমরা জানি যে আমাদের যখন গবেষণা করি, গবেষণা করতে গেলে এখানে দেখো লেখা আছে প্রথম হাউ টু ডেসক্রাইব ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। কিভাবে তুমি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সকে ডেসক্রাইব করবে? তাহলে এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সকে ডেসক্রাইব করার জন্য আমাদেরকে জানতে হবে যে আমাদের রিসার্চ করতে গেলে আমাদের কি দরকার। রিসার্চ করতে গেলে আমরা কি করি? বিভিন্ন প্রকার ইনফরমেশন কালেক্ট করি। ক্লিয়ার? সেই ইনফরমেশনকে আমরা কি বলবো? ইনফরমেশনকে বলবো আমরা ডেটা। ক্লিয়ার? এই ডেটাকে আমরা জানি ডেটা কয় প্রকার? ডেটা মূলত দুই প্রকার, এক হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা, দুই হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। এইবার কোয়ালিটেটিভ ডেটা, কোয়ান্টিটেটিভ ডেটা কোনগুলো? যখন আমরা নমিনাল স্কেল এন্ড অর্ডিনাল স্কেল, মনে আছে তোমাদের এই ডেটা টাইপের? নমিনাল ডেটা, অর্ডিনাল ডেটা, হ্যাঁ কতগুলো স্কেল আছে? হ্যাঁ
4 টাইপস অফ স্কেল, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও। তাহলে কোন স্কেলগুলোকে আমরা কোয়ালিটেটিভ, কোন স্কেলগুলোকে আমরা কোয়ান্টিটেটিভ বলবো, সেগুলো ডেটার ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। এখানে আমি তোমাদের জাস্ট বোঝার জন্য এটা ছকে রেখেছি। যখন কোয়ালিটেটিভ ডেটা আমরা কখন বলবো, যখন নমিনাল আর অর্ডিনাল স্কেলে যখন কোনো কিছুকে মেজার করা হবে তখন সেটা কোয়ালিটেটিভ, আর যখন ইন্টারভাল আর রেশিও ডেটা দিয়ে মেজার করা হবে তখন আমরা তাকে বলবো কি কোয়ান্টিটেটিভ ডেটা। ক্লিয়ার? তাহলে ডেটা মূলত দুই প্রকার, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ। এইবার ধরো তোমার গবেষণার ক্ষেত্রে তুমি কোয়ালিটেটিভ ডেটা তুমি নিয়েছো, ক্লিয়ার? কোয়ালিটি মেজার করার জন্য তুমি কোনো ইনফরমেশন কালেক্ট করেছো, তখন তোমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর কি কি ধরনের তুমি ডেসক্রাইব করবে, আর কোয়ান্টিটেটিভ যে ডেটা নিয়েছো সেই দুটোর ধরন তো নিশ্চয়ই আলাদা থাকবে। কারণ কোয়ান্টিটির মধ্যে তুমি কি পাবে, নিউমেরিক্যাল ডিজিট পাবে, যেখানে নাম্বার পাবে, কিন্তু কোয়ালিটি সেখানে পাবে না। কোয়ালিটিতে কি পাবে, সেখানে ভালো খারাপ এই জিনিসগুলো পাবে। তাহলে এই কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স প্রেজেন্টেশন একরকম, আবার কোয়ান্টিটেটিভ ডেটার ক্ষেত্রে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর প্রেজেন্টেশন আরেক রকম। আমরা যদি এই স্লাইডটাকে ভালো করে দেখি, যে স্ট্যাটিস্টিক্স ডেসক্রাইব অ্যাজ নিউমেরিক সেট অফ ডেটা। নিউমেরিক সেট অফ ডেটা মিন্স কি, কোয়ান্টিটেটিভ ডেটা। আবার ক্যাটাগরিক্যাল সেট অফ ডেটা মিন্স কোয়ালিটেটিভ ডেটা। যে কথাগুলো এই প্রিভিয়াস স্লাইডে বলেছিলাম, কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ, সেই কথাগুলোকে এখানে ঘুরিয়ে দিয়েছি। নিউমেরিক মানে কি, কোনো ডিজিট, নাম্বার, এই নাম্বার যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, কোয়ান্টিটেটিভ ডেটা। আবার যখন আমরা ক্যাটাগরি থাকবে তখন আমরা কি বলবো, কোয়ালিটেটিভ ডেটা। ক্লিয়ার? এখন এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর এই দুই ধরনের, এটাকে যদি আমি কোয়ান্টিটেটিভ লিখি, QUN লিখলাম, এটা কোয়ালিটেটিভ, QUL লিখলাম। ক্লিয়ার? তাহলে এই কোয়ান্টিটেটিভ ডেটার ক্ষেত্রে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এ কোন কোন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টুলস ব্যবহার করতে পারি। এক, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তোমরা সবাই জানো সেন্ট্রাল টেন্ডেন্সি মানে মিন, মিডিয়ান, মোড আমরা ব্যবহার করতে পারি। আর কি, স্প্রেড অফ ভেরিয়েবিলিটি মানে কি SD, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স আমরা ব্যবহার করতে পারি। আর বিভিন্ন প্রকার আমরা শেপ ইউজ করতে পারি, সেই শেপগুলো কি স্কিউনেস হতে পারে, কার্টোসিস হতে পারে, আর কি হিস্টোগ্রাম আমরা করতে পারি। এগুলো কি আমি বলবো তোমাদেরকে। আবার ক্যাটাগরিক্যাল ডেটার ক্ষেত্রে আমরা কি করব, ফ্রিকোয়েন্সি দ্বারা প্রকাশ করব, পার্সেন্টেজে প্রকাশ করব, বিভিন্ন প্রকার গ্রাফ করব, বার গ্রাফ করব, পাই চার্ট করব, এইভাবে আমি ডেটাগুলোকে পুট করতে পারি। তাহলে দেখো, যদি তোমার গবেষণায় তুমি নিউমেরিক কোনো ডেটা থাকে, সেখানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হিসাবে তুমি কি কি টেস্ট ব্যবহার করছো। দেখো, সেখানে সেন্ট্রাল টেন্ডেন্সি ব্যবহার করছো, সেখানে মেন, মিডিয়ান, মোড তুমি ব্যবহার করছো, SD ব্যবহার করছো, ভেরিয়েবিলিটি, আর কি বলছো, বিভিন্ন প্রকার শেপ, স্কিউনেস, কার্টোসিস, হিস্টোগ্রাম, এগুলো তুমি ব্যবহার করতে পারছো। এক্ষেত্রে কি এই যে তোমার যে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট বা টুলস গুলো তুমি দিয়েছো, এগুলোতে কি তোমার যে র ডেটাকে পাবে, সেই র ডেটাকে রিপ্রেজেন্ট করবে। সেখানে কোনো রেজাল্ট ডিসকাশন তুমি পাচ্ছ, এখানে কি কোনো কিছু তোমাকে কনক্লুশন পাবে না। এখানে জাস্ট তোমার নেচার অফ ডেটা, তুমি যেমন টাইপের তুমি ডেটাকে নিয়েছো, সেই ডেটাকে কি করছে, ডেসক্রাইব করছে, দুভাবে ডেসক্রাইব করছে। তোমার রিসার্চ যদি তুমি কোয়ালিটেটিভ ডেটা নাও, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ, গ্রাফ, পাই চার্ট এগুলো তুমি করবে। আর যদি কোয়ান্টিটেটিভ ডেটা নাও তাহলে কি মিন, মিডিয়ান, মোড, শেপ বিভিন্ন প্রকার করবে। এখানে দেখো একটা হিস্টোগ্রামের ছবি, তোমরা মাঝে মধ্যেই দেখবে এই ধরনের ছবি তোমরা দেখেছো, যাকে হিস্টোগ্রাম বলা হয়। এই হিস্টোগ্রামে দেখো প্রত্যেকটা বার বারের সাথে লেগে আছে। যদি লেগে না থাকতো, গিফট হতো, তাহলে তাকে কি বলা হতো, বার ডায়াগ্রাম। ক্লিয়ার? হিস্টোগ্রামে কি আছে, প্রত্যেকটা বার পরস্পরের সাথে লেগে আছে। এইভাবে তুমি কতভাবে তোমার যে ডেটাগুলো পাবে সেই ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারো। আবার কোয়ান্টিটেটিভ ডেটার ক্ষেত্রে কি, এরকম পার্সেন্টেজ দিয়ে তুমি কিন্তু সেই ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারো। দেখবে বিভিন্ন প্রকার কাজ এরকম পার্সেন্টেজ দিয়ে তোমাদের কাছে আসবে। সেখানে কিন্তু কোনো স্ট্যাটিস্টিক্যাল টুলস বা কোনো রেজাল্ট ফাইন্ড আউট করার জন্য কোনো প্রকার স্ট্যাটিস্টিক্স ইউজ করা হয়নি। ক্লিয়ার? এইবার এই যে ডিফারেন্ট ওয়ে অফ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ যে কথাগুলো তোমাকে বলছিলাম যে ডেটাকে আমি রিপ্রেজেন্ট করব ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে, কোন কোন টুলস গুলো আমাকে হেল্প করবে এই ডেটাটাকে রিপ্রেজেন্টেশন করতে, সেই টুলগুলো কি মূলত তিন ভাবে ডেটাকে রিপ্রেজেন্ট করা যায় ইন ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে। কি কি? এক নাম্বার হচ্ছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, দু নম্বর কি মেজার অফ ভেরিয়েবিলিটি, তিন নম্বর কি মেজার অফ শেপ, ডিফারেন্ট টাইপ অফ শেপ।
তাহলে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি 1 নম্বর যদি আমরা দেখলি তার মধ্যে কি মিন ক্যালকুলেশন করতে পারবো, মিন মিডিয়ান মোড। আর মেজার অফ ভেরিয়েবিলিটির মানে তোমার মধ্যে কি রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে পারবো। আর মেজার অফ শেপের মধ্যে কি সিমেট্রি আর মোডালিটি। তাহলে এই হচ্ছে মূলত ওয়ে, যে ওয়ে বা টুলস যদি আমরা বলি যে এই স্ট্যাটিস্টিক্স টুলগুলো আমরা দিয়ে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সকে রিপ্রেজেন্ট করতে পারবো। এর বাইরে কিন্তু আর কোনো স্ট্যাটিস্টিক্স টুল নেই যেটা দিয়ে তুমি তোমার ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সকে রিপ্রেজেন্টেশন করবে। ক্লিয়ার? তাহলে মাথার ভিতর ঢুকিয়ে নাও ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের প্রেজেন্টেশন করার ওয়েগুলো কি কি? তিনটে মূলত ওয়ে। 1 মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, 2 মেজার অফ ভেরিয়েবিলিটি, 3 মেজার অফ শেপ। তাহলে তোমরা প্রত্যেকে জানো মেজার অফ, এবার যদি পরের স্লাইডে যাই, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি প্রত্যেকটা যদি আমরা আলাদা আলাদা ভাবে যদি একটু জাস্ট বোঝার চেষ্টা করি, তোমরা সবই জানো, তবু যদি একবার বলি যে মিন আমরা কাকে বলবো। আমি দেখো তোমাদেরকে বোঝার জন্য এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছি। এই ভ্যালু থেকে আমরা মিন ভ্যালুকে বের করব। তাহলে মিন ভ্যালুকে বের করতে গেলে সবার আগে আমাদেরকে কি করতে হবে? সাম বের করতে হবে, সামেশন বের করতে হবে। সামকে এই যে তোমার কাছে যতগুলো তোমার কাছে ডেটা থাকবে সেই প্রত্যেকটা ডেটা অর্থাৎ সাম ডিভাইডেড বাই এন। এখানে দেখো মিন লেখা আছে সামেশন ডিভাইডেড বাই এন। সাম কোনগুলো? প্রত্যেকটা যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো যোগফল করার পরে এন ফর নাম্বার, হাউ মেনি ডেটা ইন দেয়ার। তোমার এখানে কতগুলো ডেটা আছে? 10টা ডেটা আছে। তাহলে এখানে যোগ করে দেখা যাচ্ছে 80, 80 কে ডিভাইডেড বাই নাম্বার কত? 10। তাহলে হচ্ছে 80 ভাগ 10, তাহলে করলে কত হবে? 8 উত্তর হবে। সরি এখানে ভুল আছে, এটা হবে 8, এটা হবে 10। তাহলে এখানে মিন ভ্যালু কোথায়? মিন ভ্যালু হচ্ছে 8। তাহলে মিন কি? মিন হচ্ছে তোমার কাছে যে ডেটাগুলো থাকবে সমস্ত ডেটা যোগফল করবে, করে সেই যোগফলগুলোকে কতগুলো সংখ্যাকে তুমি যোগফল করছো ডিভাইডেড বাই সেই সংখ্যাটা দিয়ে দেবে, দিলে তোমাকে মিন বেরিয়ে যাবে। মিডিয়ান কি? মিডিয়ান হচ্ছে তোমার কাছে মিডল ভ্যালু, দুটো ভ্যালুর এই যে তোমার কাছে ডেটাগুলো দেওয়া আছে তার মিডল ভ্যালু কোনগুলো। মিডল ভ্যালু বের করার জন্য তোমাকে কি করতে হবে? ডেটাগুলোকে সমস্ত অ্যাসেন্ডিং অর্ডারে তোমাকে সাজাতে হবে, ছোট থেকে বড় তোমাকে সেগুলোকে সাজাতে হবে। সাজিয়ে ঠিক ধরো তোমার কাছে আমি যদি এখানে লিখি একটা কতগুলো সংখ্যা, আমি ধরো অ্যাসেন্ডিং অর্ডার লিখলি 2, 5, 7 আর হচ্ছে 9 আর একটা ধরলাম 10। তাহলে দেখো এক্ষেত্রে তোমার মিডল ভ্যালু কি করবে? মিডল ভ্যালু কোনটা? এদিকে দুটো, এদিকে দুটো, বা তাহলে মিডল ভ্যালু কোনটা? মিডিয়ান হচ্ছে ঠিক মধ্যমা, মাঝখানের ভ্যালুকে আমরা বলবো। এটাতে হলো ইভেন নাম্বার। যদি তোমার কাছে অড নাম্বার চলে আসে তখন কি করবে? এখানে দেখো লেখা আছে মিডিয়ান ইজ দ্য মিডল ভ্যালু when arrange the ascending order for odd number। ঠিক আছে, এটা হচ্ছে অড নাম্বার আছে। যদি ইভেন নাম্বার থাকে, ইকুয়াল নাম্বার, যদি এখানে 10 না থাকতো তাহলে কি করতে হবে? দেখো তখন মিডিয়ান ইজ দ্য এভারেজ টু মিডল ভ্যালু। তখন 5 আর 7 এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তোমার মিডিয়ান। মিডিয়ান মানে ঠিক মাঝখানের ভ্যালু। আর মোড কোনগুলোকে বলবো? মোড হচ্ছে তোমার কাছে যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলো থেকে মোস্ট ফ্রিকুয়েন্টলি যেটা আসবে, ম্যাক্সিমাম বেশি বার কোন সংখ্যাটা ইউজ হয়েছে। এই যে তোমার কাছে এখানে এক্সাম্পলের জন্য বুঝিয়েছি, দেখো 2, 4, 5, 7, 7, 7, 7, 7, 10, 20। তাহলে ম্যাক্সিমাম কোন সংখ্যাটা এসছে? 7। তাহলে 7 হচ্ছে কি? মোড। 7 ভ্যালুটা হচ্ছে কি? মোড, মানে ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্টলি সেই নাম্বারটা বারবার আসছে, সেটা হচ্ছে মোড। ক্লিয়ার? এইবার আসছিল কি? মেজার অফ ভেরিয়েবিলিটি। মেজার অফ ভেরিয়েবিলিটি ঠিক তিনটে পার্ট, একটা হচ্ছে রেঞ্জ, একটা হচ্ছে ভেরিয়েন্স, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। রেঞ্জ কি? সিম্পল জিনিস। রেঞ্জ তোমার কাছে হচ্ছে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। আমি তোমাদেরকে বোঝার ক্ষেত্রে এখানে একটা এক্সাম্পল দিয়েছি। এখানে ম্যাক্সিমাম ভ্যালু কি 10, তাহলে 10 মাইনাস মিনিমাম ভ্যালু কি 2, তাহলে 10 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 8 ইজ দ্য রেঞ্জ। রেঞ্জ তাহলে সিম্পল ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। ভেরিয়েন্সটা কি? ভেরিয়েন্স ইজ ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। xi means ইন্ডিভিজুয়াল ভ্যালু আর x বার মানে কি? এভারেজ ভ্যালু অর্থাৎ মিন ভ্যালু, তার হোল স্কয়ার ডিভাইডেড বাই n। এই xi মানে কি? 2,
একবার 2 এর সাথে করতে হবে, একবার 4 এর সাথে করতে হবে, একবার 6 এর সাথে করতে হবে, একবার 8 এর সাথে করতে হবে, একবার 10 এর সাথে করতে হবে। ক্লিয়ার? তারপরে কি করতে হবে, এক্স বার মিনস এই প্রত্যেকটার মিন ভ্যালু বের করতে হবে, করে এন মানে কি কতগুলো নাম্বার আছে তার সাথে -1 করে ভেরিয়েন্স বের করতে হবে। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি, স্কয়ার রুট অফ ভেরিয়েন্স, যে ভেরিয়েন্সটা বেরোবে এখানে যদি সাপোজ 3 বেরোতো তাহলে 3 রুট করে দিলে এখানটায় হয়ে যেত ভেরিয়েন্স। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে কি, তোমার ডেটাগুলো কতটা ভ্যারি করছে পপুলেশনের উপর, কতটা ডিফার করছে, সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে মেজার অফ শেপ। মেজার অফ শেপ, শেপের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে সিমেট্রি, একটা হচ্ছে মডালিটি। আবার সিমেট্রিকে দুটো ভাগে ভাগ করেছি, একটা কি সিমেট্রিক, একটা হচ্ছে অ্যাজিওমেট্রিক। সিমেট্রিক কথাটার অর্থ হচ্ছে সিমিলার। এই যে দেখো তোমাদের সামনে দুটো গাছ দেখিয়েছি, এই দেখো সিমেট্রিক মানে কি, ঠিক গাছটাকে যদি মাঝ বরাবর কাটি আমি, মাঝ বরাবর যদি আমি ডিভাইডেড করি দুদিকে ইকুয়াল থাকবে, দুদিকে গাছের বিস্তার ইকুয়াল, এটা মিন্স সিমেট্রিক। আর অ্যাজিওমেট্রিক কোনটা, এই পরের গাছটাকে দেখো, এই গাছটাকে যদি মাঝ বরাবর কাটবো তাহলে দেখবো গাছটা যে কোনো একদিক, হয় রাইট সাইড হয় লেফট সাইড, সেদিকটা ঝুঁকে আছে, সেটা হচ্ছে কি অ্যাজিওমেট্রিক। ক্লিয়ার? তাহলে সিমেট্রিক কোনটা, সিমেট্রিক হচ্ছে ইকুয়াল, অর্থাৎ নরমাল ডিস্ট্রিবিউশন তোমাকে ফলো করবে। এই দেখো যে গ্রাফটা তোমরা দেখা শুরু করেছো, এই গাছের সাথে আমি কেন উদাহরণ দিলাম তোমাদের বুঝতে সুবিধা হবে। এই ক্ষেত্রে দেখো এখানে কি একটা নরমাল ডেটা বেল শেপ কার্ভ আছে, হ্যাঁ, তাহলে এখানে দেখো মিডিল ভ্যালু এখানটায় রয়েছে, এখানটা ইকুয়ালি সেই ডেটাগুলোকে ডিস্ট্রিবিউট হয়েছে, এটা হচ্ছে সিমেট্রিক। যদি এটা কখনো না হয়, যে কোনো একদিকে রাইট সাইড বা লেফট সাইড ঝুঁকে থাকে, তখন তাকে আমরা কি বলবো, অ্যাজিওমেট্রিক। এই অ্যাজিওমেট্রিকের আবার দুটো পার্ট, একটা হচ্ছে পজিটিভ স্কিউ আর একটা হচ্ছে নেগেটিভ স্কিউ। তাহলে পজিটিভ আর নেগেটিভ কোন দিকে বলবো, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের লেফট সাইডে এটা ঝুঁকে আছে, আবার যদি এটা কখনো রাইট সাইডে বেশি থাকতো, এই যে দেখো যে গ্রাফটা তোমাদের সামনে চলে এলো, এখানে দেখো তিনটে গ্রাফ তোমরা দেখতে পাচ্ছ। এটা দেখো একটা হচ্ছে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, মাঝখানেরটাকে ভালো করে লক্ষ্য করো। সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন মানে কি, তোমার যে ডেটাগুলো পেয়েছো, ডেটার যে ভ্যালুগুলো পেয়েছো, সেগুলোকে কি করছে, নরমাল ডিস্ট্রিবিউশন মানে একটা বেল শেপ কার্ভ তোমার সামনে ফলো করেছে। বাট পজিটিভ স্কিউ কখন হবে, যখন এই দেখো যে কার্ভটা সেটা কি হচ্ছে, রাইট সাইডে কতটা এক্সটেনশন করেছে। ক্লিয়ার? এটা হচ্ছে কি পজিটিভ স্কিউ। নেগেটিভ স্কিউ কি, লেফট সাইডে দেখো কতটা এক্সটেনশন করেছে। হ্যাঁ, তাহলে পজিটিভ স্কিউ আর নেগেটিভ স্কিউ মনে রাখার আরেকটা সোজা ফর্মুলা হচ্ছে কি, পজিটিভ স্কিউ এই যে মিন ভ্যালু, এই যে মিন ভ্যালু গ্রেটার দ্যান মিডিয়ান ভ্যালু। তার মানে কি, এই যে মিন ভ্যালু যেটা আছে, মিন ভ্যালু থেকে মিডিয়ান ভ্যালুটা বেশি, আবার মিডিয়ান থেকে মোড ভ্যালুটা বেশি, তখন তাকে আমরা পজিটিভ স্কিউ বলবো। এখানে যদি আমরা লিখি পজিটিভ স্কিউ ইজ ইকুয়াল টু কি লিখবো, মিন ভ্যালু অর্থাৎ এম গ্রেটার দ্যান মিডিয়ান, আবার মিডিয়ান গ্রেটার দ্যান মোড। আবার ঠিক অপোজিট নেগেটিভ স্কিউ কখন আমরা বলবো, যখন মিন লেস দ্যান মিডিয়ান, অর্থাৎ মিন ভ্যালু কি হবে, সব থেকে ছোট হবে, মোড ভ্যালু কি হবে, সব থেকে বেশি হবে, তখন তাকে নেগেটিভ স্কিউ বলবো। আবার ঠিক এই দুটোকে ভালো করে বোঝো। পজিটিভ কখন, পজিটিভ আমরা বলবো যখন মিন ভ্যালু গ্রেটার দ্যান মিডিয়ান ভ্যালু এন্ড মোড ভ্যালু। বাট নেগেটিভ স্কিউ কখন বলবো, যখন মিন ভ্যালু লেস দ্যান মিডিয়ান ভ্যালু এন্ড মোড ভ্যালু। মাথায় কিন্তু এটা রাখবে, এটা ভুললে চলবে না। এইবার আরেকটা কি ছিল এই মেজার অফ শেপের মধ্যে, মডালিটি। মডালিটি মানে কি, এই যে তোমরা যে নরমাল যে আমরা কার্ভ দেখলাম, যে নরমাল কার্ভ, সেই কার্ভটা কি হয়, অনেক সময় যদি আমরা নরমালি ডিস্ট্রিবিউটেড হয় তাকে বলা হয় ইউনি মডেল বলা হয়, ইউনি মডেল। আবার যদি এরকম দুটো তোমাকে পয়েন্ট তৈরি করে, দুটো যদি এরকম কার্ভ হয়, তখন তাকে বলবো কি বাই মডেল। আবার যদি এরকম শেপ করে, ডিফারেন্ট টাইপস অফ তোমাকে যদি ইয়ে করে, তখন আমরা তাকে কি বলবো, মাল্টি মডেল। এই দেখো এখানে কতগুলো রয়েছে, ইউনি মডেল, এখানে কি রয়েছে, বাই মডেল দুটো, এবার দুইয়ের অধিক যখনই থাকবে তখন আমরা কি বলবো, মাল্টি মডেল। এটাই হচ্ছে মডালিটি। এই হচ্ছে মূলত ডেসক্রিপটিভ
স্ট্যাটিস্টিক্স। এইবার আসবো আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। তাহলে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কে আমরা কি, তাহলে দেখো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কিন্তু কোনো রেজাল্ট ডিসকাশনে যায়নি, সে কিন্তু তার অ্যাজ ইট ইজ যে তুমি ডেটাগুলো পেয়েছো সেই ডেটাগুলোকে ডিসক্রাইব করেছে, সেই ডেটাগুলোকে রিপ্রেজেন্টেশন করেছে, এর বাইরে কিছু করেনি। কিন্তু বাট ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি করবে, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স তখনই হবে যখন তোমার রেজাল্টের মধ্যে হাইপোথিসিস থাকবে, এবং তুমি যখন হাইপোথিসিসকে টেস্ট করবে তখন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স তুমি ব্যবহার করবে। এইবার এই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আবার দুই প্রকার, কি কি, একটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট আর একটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। তোমরা জানো প্যারামেট্রিক টেস্ট কখন হবে, যখন কোয়ান্টিটেটিভ তোমাদের ডেটা থাকবে, আর কোয়ালিটেটিভ ডেটা থাকলে কি হবে, নন প্যারামেট্রিক টেস্ট হবে। সিমিলার সেম অ্যাজ ইট ইজ, তোমাদের আগে ক্লাস হয়েছে সেটা তোমরা দেখে নেবে। এইবার এই মূলত ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যে যে টেস্ট গুলো মূলত আসে সেটা আমরা কি বলেছিলাম, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কখন ব্যবহার করব, যখন আমরা হাইপোথিসিস টেস্ট করব, যখন আমরা হাইপোথিসিস টেস্ট করব। এই হাইপোথিসিস টেস্ট করার জন্য আমরা কি করি, বিভিন্ন প্রকার টি টেস্ট, অ্যানোভা, জেড টেস্ট, অ্যাঙ্কোভা ইত্যাদি ব্যবহার করি। সেই টেস্টগুলো এখানে নাম আছে, এগুলো আমরা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট। নন প্যারামেট্রিক টেস্টের কি, এগুলোর অল্টারনেটিভ টেস্ট আমরা ব্যবহার করব। আর কি করি, এস্টিমেশন বের করি, এস্টিমেশন মিন্স রিগ্রেশন অ্যানালিসিস আমরা করি। এই হচ্ছে মূলত ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ক্লিয়ার? এইবার আমরা একটা ছোট্ট ডেফিনেশন মানে ডিফারেন্স যদি একটা ছকের মাধ্যমে দেখে নিই তাহলে বোধহয় আমাদের কাছে বুঝতে আরেকটু সুবিধা হবে যে ডিফারেন্স বিটুইন ডেসক্রিপটিভ এন্ড ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ফার্স্ট দেখো, আমি এখানে তিনটে পার্টে আমি তোমাদেরকে রেখেছি কতগুলো জিনিস। ফার্স্ট দেখো বেসিক কম্পারিজন ডেফিনেশন আমি তোমাদের সামনে রেখেছি। তাহলে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি করছে, ইট ইজ ডেসক্রাইব অর সামারাইজ ডেটা। এখানে সিম্পল কি করছে, তুমি যে র ডেটাগুলোকে আনছো সেই ডেটাগুলোকে কি করছে, সামারাইজ করছে, সেই ডেটাগুলোকেই প্রেজেন্টেশন করছে। এর বাইরে কিন্তু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কিচ্ছু কাজ করে না। বাট ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি করছে, ইট মেক ইনফারেন্সেস, মানে তোমার কোনো কিছু সিদ্ধান্ত নিতে হচ্ছে, অর কনক্লুশন অ্যাবাউট দ্য পপুলেশন বেসড অন দ্য স্যাম্পল। পপুলেশন থেকে তুমি যে স্যাম্পল গুলোকে বেছে নিয়েছো তার উপরে একটা কনক্লুশন, তার উপর একটা সিদ্ধান্ত নিতে কিন্তু তোমাকে সাহায্য করবে এই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর পারপাস 2 নাম্বার কি আছে, পারপাস কি আছে, দ্য পারপাস অফ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ইজ টু ডেসক্রাইব a situation or an event. Situation means তুমি যেভাবে ডেটাটাকে নিয়েছো সেই ডেটাটাকেই রিপ্রেজেন্ট করছে, সেটাই হচ্ছে তার মূলত পারপাস। আর অন্যদিকে on the other hand the purpose of inferential statistics is to explain the likelihood the occurrence of an event। অর্থাৎ তুমি কি খোঁজার চেষ্টা করছো, কি করতে চাইছো, কি কনক্লুশন রেজাল্টটাকে বের করতে চাইছো, সেটাই কি করছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এক্সপ্লেন করছে। ক্লিয়ার? ফাংশন কি বলছে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স হেল্প ইন অর্গানাইজিং, অ্যানালাইজিং এন্ড প্রেজেন্টিং ডেটা ইন এ এফেক্টিভ এন্ড ইউজফুল ওয়ে। তুমি যে ডেটাকে পাচ্ছ সেই ডেটাটাকে কি করছে, সেই ডেটাটাকেই শুধুমাত্র প্রেজেন্টেশন করছে। বাট ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি করছে, টেস্টিং দ্য হাইপোথিসিস অর প্রেডিক্টিং দ্য ফিউচার রেজাল্ট। অর্থাৎ তোমার ডেটাটাকে কি করছে, সেখান থেকে একটা হাইপোথিসিস টেস্ট করছে এবং ফিউচার যে রেজাল্ট তার একটা প্রেডিকশন তৈরি করছে। কোন কোন ভেরিয়েবল গুলো কনসিডার করা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে, দেখো মেজার অনলি প্রোভাইডেড ডেটা, ডাজ নট কনসিডার এনি আদার ভেরিয়েবল, হেন্স ইট ইজ অ্যান অবজেক্টিভ এন্ড মেথোডোলজি। কোনো ভেরিয়েবলকে এখানে কনসিডার করা হয় না, এটা সিম্পল একটা অবজেক্টিভ মেথোডোলজি। এখানে কি করছে, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কনসিডার দ্য ভেরিয়েবল স্যাম্পলিং দ্যাট মে লিড টু কন্ডাক্টিং দ্য অ্যাডিশনাল টেস্ট। এই যে অ্যাডিশনাল টেস্ট মানে কি, এখানে কি করছো, তুমি রেজাল্টটাকে পাওয়ার জন্য এক্সট্রা কিছু টেস্ট তুমি ব্যবহার করছো রেজাল্টটাকে আইডেন্টিফাই করার জন্য, সেই জন্য বলেছে কন্ডাক্টিং অ্যাডিশনাল টেস্ট, দেয়ারফর ইট ইজ সাবজেক্টিভ প্রসেস। রেজাল্ট আর আউটপুট কি বলছে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স গিভ দ্য রেজাল্ট আর আউটপুট ফ্রম দ্য টেবিল, চার্ট, গ্রাফ। মানে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি করছে, বিভিন্ন প্রকার টেবিল হতে পারে, বিভিন্ন প্রকার চার্ট হতে পারে, বিভিন্ন প্রকার গ্রাফের মাধ্যমে সেই রেজাল্টটাকে আউটপুট করে। বাট ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি করে, জেনারেট দ্য প্রবাবিলিটি অ্যাট এ রেজাল্ট as its result। মানে এখানে কি করছে, একটা কনক্লুশন ড্র করছে, তার একটা প্রবাবিলিটি সম্ভাব্য রেজাল্ট কিন্তু তোমার কাছে দেবে। টাইপস অফ কি স্ট্যাটিস্টিক্স, মেজার সেন্ট্রাল টেন্ডেন্সি, ভেরিয়েবিলিটি, আর বিভিন্ন প্রকার ডিস্ট্রিবিউশন, অর্থাৎ বিভিন্ন প্রকার যে শেপ গুলো করছে। এক্ষেত্রে কি করছে, বিভিন্ন প্রকার হাইপোথিসিস টেস্টিং করছে, যার আন্ডারে জেড টেস্ট, এফ টেস্ট, অ্যানোভা, অ্যাঙ্কোভা যা কিছু বলে সমস্ত কিছু, কনফিডেন্স ইন্টারভাল করছে, আর রিগ্রেশন অ্যানালিসিস টেস্ট করছে।
ক্লিয়ার? এই হচ্ছে মূলত ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এন্ড ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এখানে একটা সিম্পল তোমাকে আরেকটু শর্ট ভাবে বোঝার জন্য আর একটা ছক আমি তোমাদের সামনে রেখেছি। দেখো টাইপস অফ স্ট্যাটিস্টিক্স, আজকের যে মূলত যে বিষয়টা ছিল যে মূলত স্ট্যাটিস্টিক্স দুই প্রকার, এক হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি করছে? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স অ্যাজ ইট ইজ তোমার ডেটাকে ডেসক্রাইব করছে, প্রেজেন্টেশন করছে ইন এ মিনিংফুল ওয়ে। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি করছে? সে হাইপোথিসিসকে টেস্ট করছে। হ্যাঁ, এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের মধ্যে তুমি কি করছো? সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার করছো, আর কি করছো? মেজার অফ ডিপ্রেশন, যেখানে কি করছো? রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডিভিশন করছো। আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি করছো? হাইপোথিসিস টেস্ট করার জন্য বিভিন্ন প্রকার টেস্টের হেল্প নিচ্ছ। অ্যানাবো বা জেড টেস্ট, এফ টেস্ট যাই করো না কেন, আর কি করছো? রিগ্রেশন অ্যানালিসিস করছো। এই হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এন্ড ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এই কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার হয় যে তুমি কখন তোমার রিসার্চে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ব্যবহার করবো, কখন তোমার রিসার্চে তুমি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ব্যবহার করবো, এই কনসেপ্ট যদি তোমার মধ্যে ক্লিয়ার হয়ে থাকে তাহলে তুমি মনে করবে যে তুমি স্ট্যাটিস্টিক্সের বেস তোমার মধ্যে তৈরি হয়ে গেছে। ক্লিয়ার? এইবার তোমরা বলো যদি তোমাদের মধ্যে থেকে কোনো প্রকার যদি এই জায়গা থেকে বুঝতে কোনো রূপ অসুবিধা হয় সেটা তোমরা আমাকে বলো, না হলে আমরা আরেকটু তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য বা তোমাদের আজকের ক্লাসটা কতটা তোমরা বুঝতে পারলে তার উপর বেস করে কিছু এমসিকিউ রাখা আছে, আমরা সেই এমসিকিউ গুলোতে যাব। বাট তার আগে তোমাদের মধ্যে যদি কোনো প্রকার ডাউট থাকে যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কোনো প্রকার ডাউট থাকে তাহলে তোমরা আমাকে বলো, আমি তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করে আমি এমসিকিউতে যাব। বলো বলো, রেসপন্স করো, কুইক রেসপন্স করো। বলো, কেউ না কেউ তো হ্যাঁ কি না তো উত্তর দেবে, না হলে তো আমরা পাঠে যেতে পারছি না। বলো বলো, শুনতে পাচ্ছি না। আর ডিসপারেশন মানে হচ্ছে যে এই যে তুমি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করছি, মেজার অফ ডিসপারেশন বা ভেরিয়েবিলিটি, ভেরিয়েবিলিটির মধ্যে কি কি থাকে? রেঞ্জ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। রেঞ্জ আমরা কখন ব্যবহার করি? যখন মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু থেকে মিনিমাম ভ্যালুটা মাইনাস করলে রেঞ্জ পাবো। আর ভেরিয়েন্স কি করবো? ভেরিয়েন্স হচ্ছে যেটা বেরোবে তার স্কোয়ার রুট করলে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেন বের করবো? তোমার ডেটাগুলোকে কতটা পপুলেশনকে ভ্যারি করছে, পপুলেশন থেকে তুমি যে ডেটাগুলোকে নিয়েছো সেই ডেটাগুলো কতটা মিন ভ্যালু থেকে ভ্যারি করছে তার জন্য আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হয়। স্যার ওটা মিন থেকে তো রেঞ্জ বার করানো যায়। হ্যাঁ, রেঞ্জ তো স্যার মিন থেকেও তো বার করা যায়। করা যায়। এখানে তিনটে ওয়ে, ডিফারেন্ট ওয়ে দেখানো হচ্ছে যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে এই টেস্টগুলোকে আমরা ব্যবহার করতে পারি। কি কি ব্যবহার করতে পারি? সেন্ট্রাল টেন্ডেন্সি বের করতে পারি, ভেরিয়েবিলিটি বের করতে পারি, আর বিভিন্ন প্রকার সেভ করতে পারি। এটা হচ্ছে মাধ্যম যেগুলো সাহায্যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সকে রিপ্রেজেন্ট করা হয়। এবার ধরো কোনো গবেষণায় দেখবে প্রথমে লেখা থাকে যে একটা টেবিল দেওয়া থাকে যার মধ্যে মিন, মিডিয়ান, মোড দেওয়া থাকে, তাহলে সেইটা কি? সেইটা দেখে তোমাকে বলে দেওয়া হবে সেটা কি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স না ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স? তুমি কি বলবে? কি বলবে বলো? স্যার ওটা ডেসক্রিপটিভ, অলওয়েজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, এইগুলো শুধুমাত্র ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সেই ব্যবহার করা হয়, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে হবে না। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সের কাজ কি? হাইপোথেসিসকে টেস্ট করা। হাইপোথেসিসকে টেস্ট করে কি? যে টেস্ট, টি টেস্ট, অ্যানোভা, অ্যাঙ্কোভা, তারপরে নন প্যারামেট্রিক টেস্টে কি মেনি উইটনি টেস্ট, এইগুলো ব্যবহার করবো।
বিভিন্ন হিস্টোগ্রাম, বার ডায়াগ্রাম, বিভিন্ন প্রকার পার্সেন্টেজ, এগুলো সমস্ত কি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, যেখানে ইন জেনারেল কোনো একটা রেজাল্টকে বা কোনো একটা ডেটাকে রিপ্রেজেন্ট করছে, যেখানে কোনো রেজাল্ট বা কনক্লুশন করছে না, যেখানে কি করছে হাইপোথিসিস টেস্ট করার কোনো ব্যাপার নেই, তুমি যেমন ডেটা পেয়েছো সেটাকে তুমি একটা রিপ্রেজেন্ট করছো। ধরো এই যে তোমাদের দেখবে আগে কাজ হয়েছিল যে ধরো তুমি একটা সার্ভে করলে, ক্লিয়ার, একটা সার্ভে করে দেখতে চাইছো যে তোমার গোটা ওয়েস্ট বেঙ্গলে ফিজিক্যাল এডুকেশনের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি কেমন আছে, তুমি এটা দেখতে চাইছো, তার জন্য বিভিন্ন প্রকার তুমি ইনফরমেশন কালেক্ট করবে। কালেক্ট করার পরে তোমাকে আবার সেই ডেটাগুলোকে যখন প্রেজেন্টেশন করবে, সেখানে কি তুমি কোনো কম্পারিজন বা কোনো টেস্ট তুমি ব্যবহার করতে পারবে? সেখানে তোমাকে কি করতে হবে, বিভিন্ন ওয়ার্ড পার্সেন্টেজ, বিভিন্ন প্রকার গ্রাফ, বিভিন্ন প্রকার ডায়াগ্রাম দিয়ে তোমাকে বোঝাতে হবে। সেক্ষেত্রে তুমি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর হেল্প নেবে। আবার যখন তুমি কারোর সাথে কোনো একটা কিছু কম্পারিজন করতে চাইছো, হ্যাঁ, যে কোনো কিছু টেস্টের এফেক্ট দেখতে চাইছো, তখন তুমি কি করবে, তখন তুমি এফেক্ট দেখা মানে কি কোনো রেজাল্টকে কোনো একটা ফাইন্ড আউট করতে চাইছো, একের সাথে অন্যের কম্পারিজন করতে চাইছো, তখন তুমি কি করবে বিভিন্ন প্রকার টি টেস্ট বা অ্যানোভা এগুলো করবে। সেগুলো হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স সিম্পল, তুমি যে ডেটাগুলোকে পাবে সেই ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করবে, ডিসক্রাইব করবে। আচ্ছা ক্লিয়ার? আর কেউ? হ্যাঁ স্যার। আর কেউ কিছু বলবে? চলো, আজকে আমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন রাখা আছে, যে প্রশ্নগুলোকে পড়বে এবং ট্রাই করবে প্রত্যেকে উত্তরগুলোকে দেওয়া, ভুল হোক সঠিক হোক, যাতে তোমাদের মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার হয়। আমিও একটু স্যাটিসফাই হব যদি তোমাদের উত্তরগুলো সঠিক আসে, তাহলে বুঝবো তোমাদের ক্লাসটা সঠিক ফলপ্রসূ হয়েছে। ফার্স্ট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 1, সেখানে কি আছে, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ইজ প্রাইমারিলি কনসার্ন উইথ, inferential statistics is primarily concerned with describing and summarizing data, drawing conclusion about a population based on a sample, presenting data in a graphical format, organization data in easier interpretation। কোন অপশনটা সঠিক হবে বলো? বলো, উত্তর করতে দিতে হবে সবাইকে। আমি আরেকটু বাংলা করে দিচ্ছি, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আমরা কখন হবে, যখন কোনো কিছুকে ডেসক্রাইব এন্ড সামারাইজ করব, কোনো ডেটাকে ডেসক্রাইব করব সামারাইজ করব, তখন না ড্রয়িং কনক্লুশন অ্যাবাউট দ্য পপুলেশন থেকে যে স্যাম্পল পাবে সেখান থেকে তুমি যখন কনক্লুশন কিছু বের করবে, তখন আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ব্যবহার করব, না কোনো গ্রাফিক্যালে কোনো ডেটাকে প্রেজেন্ট করার জন্য ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ব্যবহার করব, না কোনো ডেটাকে অর্গানাইজিং বা ইন্টারপ্রিটেশন বা ডেটা ইজিয়ার ইন্টারপ্রিটেশন, অর্গানাইজিং এর ডেটা, কোনো ডেটাকে অর্গানাইজ করব খুব সহজে সেটাকে ইন্টারপ্রিটেশন করা যায়, কোন ক্ষেত্রে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আমরা ব্যবহার করব? অপশন সি, প্রেজেন্টিং এর ডাটা ইন গ্রাফিক্যাল ফরম্যাট। অলওয়েজ অপশন বি। এতক্ষণ ধরে তোমাদের কি বললাম, যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স সেটাকে ডেটাকে অ্যাজ ইট ইজ রিপ্রেজেন্ট করে, সেটা আইদার টেবিল আইদার গ্রাফ। তোমাদের এখানে দেখো পড়ার সময় তোমরা তো শুনবে না, এই যে পড়ার সময় যে কথাগুলো, এই যে দেখো যে কথাগুলোকে বলা হয়েছিল, এই যে ক্যাটাগরিক্যাল সেট অফ ডেটা, ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ, গ্রাফ, বার গ্রাফ, পাই চার্ট, এগুলো কি, এইগুলোর মাধ্যমে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে তুমি এই যে অপশন সিটা তুমি যেটা বললে, অপশন সিতে কি ছিল, অপশন সিতে ছিল প্রেজেন্টিং এ ডেটা ইন এ গ্রাফিক্যাল ফরম্যাট। গ্রাফিক্যাল ফরম্যাটে কি করে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ডেসক্রিপশন করে। কনক্লুশন কখন করব, কোন ধরনের স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে কনক্লুশন আসবে, অলওয়েজ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে কনক্লুশন আমরা বের করব। তাহলে কোনো সন্দেহের কোনো প্রশ্ন নাই, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 2, which of the following is requirement for using inferential statistics? এই যে নিচে যে অপশনগুলো দেয়া আছে তার মধ্যে কোনটা প্রয়োজন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে? এ স্মল সাইজ স্যাম্পল সাইজ, এ ওয়েল ডিফাইন্ড এন্ড রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, ডিটেইলড ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ডেটা কালেক্টেড ফ্রম সিঙ্গেল সোর্স। কোনটা দরকার বলো? বলো। এটা সি হবে।
ডিটেল ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স করার জন্য আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন আমি তোমাদেরকে বলছি, ওয়েল ডিফাইন্ড এন্ড রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। ডেটা যখন তুমি কালেক্ট করো, আমরা যখন কোনো কিছুকে টেস্ট করতে চাই তখন কি করি, বিভিন্ন প্রকার পপুলেশন, হোল পপুলেশন থেকে সেই পপুলেশনকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি করি, স্যাম্পল চুজ করি না, চুজ করি তো। সেই স্যাম্পলকে কি করি, বিভিন্ন প্রকার র্যান্ডামাইজেশন করি, র্যান্ডামাইজেশন বিভিন্ন প্রকার স্যাম্পল গুলোকে কালেক্ট করি। কেন, ওই হোল স্যাম্পল গুলোকে তোমার পক্ষে তো গোটা পপুলেশনের কাছে পৌঁছানো সম্ভব না, তুমি কি করছো, স্পেসিফিক কতগুলোকে স্যাম্পলকে চুজ করে নিচ্ছ, যে স্যাম্পল গুলোকে যদি তুমি সঠিক ওয়েল ডিফাইন্ড ওয়েল পর্যায়ে তুমি যদি সঠিকভাবে না নিতে পারো, তাহলে কি সেই স্যাম্পল তোমাকে যে রেজাল্টটা দেবে সেই রেজাল্ট কি তুমি হোল পপুলেশনকে রিপ্রেজেন্টেটিভ করতে পারবে, কখনো সম্ভব নয়। এবার ধরো তোমাকে আরেকটু এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি একটা যে গোটা ভারতবর্ষে 22 বছরের ছেলে মেয়েদের এভারেজ হাইট কত, তোমার পক্ষে কি গোটা ভারতবর্ষে যত 22 বছরের ছেলে মেয়ে আছে প্রত্যেকের কাছে গিয়ে পৌঁছানো সম্ভব? ইট ইজ নট পসিবল। তুমি কি করবে, কিছু স্পেসিফিক স্যাম্পল, কিছু স্পেসিফিক এরিয়ার সাবজেক্টকে তুমি চুজ করবে, তাদের মধ্যে ক্যালকুলেশন করবে, করে নিয়ে তুমি তাদেরকে বলবে এভারেজ হাইট এত হতো মেবি। সেক্ষেত্রে তুমি যদি ওয়েল ডিফাইন, তোমার যে পপুলেশনকে যদি ওয়েল ডিফাইন না করো, তাহলে কি তোমার এই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কখনো অ্যাপ্রোপ্রিয়েট হবে? হবে না। তাহলে ওয়েল ডিফাইন্ড অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, সেই স্যাম্পল কিন্তু ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি করছো, তোমার একটা রেজাল্ট, তুমি কনক্লুশন তৈরি করছো, যেটা তুমি করছো পপুলেশনকে রিপ্রেজেন্ট করার জন্য, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ইন হাইপোথিসিস টেস্টিং the null hypothesis is typically, in hypothesis testing null hypothesis কি হবে, the statement began tested for significance, the opposite of research hypothesis, always accepted as true, always rejected. বলো। sir, always accepted. Always accepted as true. আর কেউ? আর কেউ? তোমাদের হাইপোথিসিস নিয়ে কতটা ক্লাস হয়েছে অনেক আগে? হাইপোথিসিস কত প্রকার বলো আমাকে, বলো হাইপোথিসিস কত প্রকার? রিসার্চে মূলত ক প্রকারের হাইপোথিসিস লেখা থাকে? বলো, উত্তর দাও। নাল হাইপোথিসিস কখন হয়, নাল হাইপোথিসিস আমরা কি লিখি রিসার্চে, রিসার্চ হাইপোথিসিস যেটা লিখি, নাল হাইপোথিসিস তার কি করি, অলওয়েজ কি বলেছিলাম নাল হাইপোথিসিস বলার সময়, যে রিসার্চ হাইপোথিসিসের উল্টোটা হবে রিজেক্ট। রিজেক্ট তো পরের চিন্তা, সেটা টেস্ট করার পরে পাবো। হাইপোথিসিস যখন আমরা লিখবো, রিসার্চ হাইপোথিসিসে কি লিখবো, দেয়ার উইল বি সিগনিফিকেন্ট ডিফারেন্স, নাল হাইপোথিসিসে কি লিখি, দেয়ার উইল বি নো সিগনিফিকেন্ট ডিফারেন্স, অপোজিট লিখি রিসার্চ হাইপোথিসিসের অলওয়েজ। ইয়েস, ইয়েস অর নো বলো। তাই যদি হয় তাহলে নাল হাইপোথিসিস হচ্ছে অলওয়েজ তোমার যে রিসার্চ হাইপোথিসিস তার অপোজিট। তাহলে অপশন বি তে কি আছে, দ্য অপোজিট অফ রিসার্চ হাইপোথিসিস, রিসার্চ হাইপোথিসিস যেটা হবে ঠিক তার অপোজিট ইজ নাল হাইপোথিসিস। মানে কি, নো সিগনিফিকেন্ট ডিফারেন্স, নো ডিফারেন্স, তোমার সাথে আমার কোনো ডিফারেন্স নেই নাল হাইপোথিসিস। এই যে অ্যাকসেপ্টেড ইজ ট্রু, অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড, এটা কখন হয়, আফটার যখন হাইপোথিসিসকে আমরা টেস্ট করব, তাহলে তো এই দুটো অপশন তো কোনোভাবেই হবে না, এটা তো আফটার টেস্টিং দ্য নাল হাইপোথিসিস, তখন বুঝতে পারবো যে ইট ইজ অ্যাকসেপ্টেড অর নট। বাট এখানে কি বলেছে, দ্য নাল হাইপোথিসিস কি, নাল হাইপোথিসিস কেমন হয়, দ্য অপোজিট অফ দ্য রিসার্চ হাইপোথিসিস, যে রিসার্চ হাইপোথিসিস যেটা লেখা থাকবে ঠিক তার অপোজিট হবে নাল হাইপোথিসিস। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। Question number 4, which of the following is a parametric statistical test? এর আগের দিন ক্লাস হয়েছে, which of the following is a parametric statistical test? নিচের কোনটি প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্যাল টেস্ট বলো, টি টেস্ট, মেনি উইটনি টেস্ট, উইলকসন সাইন র্যাঙ্ক টেস্ট, চাই স্কোয়ার টেস্ট।
বলো এনিয়ন, আগের দিন হয়েছে, এটা বলতে এত সময় দেওয়া যাবে না, বলো বলো বলো। স্যার বি। বি মেনি উইথ নিউ টেস্ট। আর কেউ? আচ্ছা, তোমাদের যখন স্ট্যাটিস্টিক্স এর প্যারামেট্রিক নন প্যারামেট্রিক টেস্ট আমরা পড়িয়েছিলাম তখন আমরা কি বলেছিলাম যে প্যারামেট্রিক টেস্ট কোনগুলো, নন প্যারামেট্রিক টেস্ট কোনগুলো। তখন প্যারামেট্রিক টেস্ট আমরা কখন বলেছিলাম, যখন ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড এবং ডেটাগুলো যখন বেল শেপ কার্ভ থাকবে এবং ডেটাগুলো যখন কোয়ান্টিটিভ ডেটা থাকবে তখন আমরা প্যারামেট্রিক টেস্ট ইউজ করব। সেই প্যারামেট্রিক টেস্টের মধ্যে কি কি ছিল মনে আছে? t-test, ANOVA, ANCOVA, MANCOVA, all are parametric test. Non-parametric কোনগুলো? many with new test, Wilcoxon sign rank test, chi-square test, এগুলো কি নন প্যারামেট্রিক টেস্ট। এই সমস্ত জিনিসগুলো পড়ানোর পরেও যদি সেগুলোকে ভুলে যেতে হয় তাহলে কি করে হবে? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা তো জাস্ট প্রিভিয়াস ক্লাসে এটা নিয়ে আলোচনা হয়েছে, এগুলো ভুললে হবে না, এগুলো মাথার ভিতর ঢুকতে হবে। একটা ক্লাস হওয়া যায় মানে সেটাকে এমন ভাবে মাথার ভিতর ঢুকিয়ে যাবে যাতে ফার্দার সেই বিষয়টাকে নিয়ে না পড়তে হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5। প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখবে ভালো করে। when conducting a hypothesis test the level of significance alpha is typically set at, যখন কোনো হাইপোথিসিসকে আমরা কন্ডাক্ট করি তখন সিগনিফিকেন্স লেভেলটা অটোমেটিক্যালি কোন লেভেল ধরে কাজ করা হয়? কুইক রেসপন্স, সবাই জানো এটা। অপশন 0.5, অপশন এ 0.05 লেভেল। ভেরি গুড। লাস্ট কোশ্চেন নাম্বার 6। হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স, হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স মাথা করে ঢুকবে, প্রধান পার্থক্য বিটুইন ডেসক্রিপটিভ এন্ড ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এন্ড ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর মধ্যে মূলত পার্থক্য কোনটা? অপশন এ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স সামারাইজ এ ডেটা while inferential statistics make a prediction. Option B, descriptive statistics make a prediction while inferential statistics summarize the data. Option C, both A and B. Option D, none of the above. কোনটা হবে? অপশন সি। both A, B. আর কেউ? হ্যাঁ স্যার ওটা। আর কেউ বলো, এই তো ক্লাস হলো। স্যার সি স্যার। অপশন সি, both A and B. আচ্ছা, তোমাদের এতক্ষণ ধরে যে ক্লাসটা করানো হলো, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি কখনো প্রেডিকশন বা, হ্যাঁ বলো। অপশন ডি। অপশন ডি, নান অফ দি অ্যাবাভ। অপশন ডি। ভেরি গুড, নান অফ দি অ্যাবাভ। ভেরি গুড। এবার আসি, আমি একটু ক্লারিফাই করি। তোমাদের এতক্ষণ ধরে পড়ানো হলো, সেখানে একবারও কি বলা হয়েছিল যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কোনো প্রেডিকশন বা কোনো কনক্লুশন বা কোনো রেজাল্ট তৈরি করে? বলা হয়েছিল? না স্যার, এটা বলা হয়নি। বলা হয়নি। ভেরি গুড। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি করে? শুধুমাত্র ডেটাকে প্রেজেন্টেশন করে আর সামারাইজ করে, তাই তো? তাহলে তোমরা যে অপশন সি বা অপশন ডি তোমাকে বললে, আমি ফার্স্ট আসি প্রথমটা, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স সামারাইজ এ ডেটা। এটা কি পড়ানো হয়েছে না পড়ানো হয়নি? ইট ইজ ট্রু অর নট? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স সামারাইজ এ ডেটা, ইট ইজ ট্রু, পড়ানো হয়েছে। while inferential statistics make a prediction, inferential statistics make a prediction. inferential statistics কি কোনো রেজাল্ট বা প্রেডিকশন করে কি করে না? করে। করে কি করে না? পড়ানো হয়েছে করে। তাহলে কি ইট ইজ ট্রু? তাহলে অপশন এ দুটোই ঠিক আছে। অপশন বি, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স মেক এ প্রেডিকশন। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কি কোনো প্রেডিকশন বা কোনো রেজাল্ট এই জাতীয় কিছু করে? এতবার পড়ানোর সময় কি বলা হয়েছিল করে? বলো, তোমরা রেসপন্স করো। বলা হয়নি, তাহলে এটা তো হবেই না। while inferential statistics summarize data, inferential statistics কি ডেটা সামারাইজ করে? করে না তো। তাহলে অপশন কোনটা হওয়া উচিত? বলো, অপশন কোনটা হওয়া উচিত?
এ ঠিক তো স্যার। এ ঠিক, তাহলে তোমরা কেন এ। সি বলছো? প্রশ্নটাকে ভালো করে পড়ো। কতবার বলা হয়েছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স শুধুমাত্র ডেটাকে রিপ্রেজেন্ট করে আর সামারাইজ করে, সেখানে কোনো স্ট্যাটিস্টিক্স, কোনো প্রেডিকশন, কোনো রেজাল্ট, কোনো কনক্লুশন এগুলো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করে না। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স শুধুমাত্র ডেটাটাকে সামারাইজ করবে। ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি করবে? ডেটাটাকে প্রেডিক্ট করবে, রেজাল্ট করবে, কনক্লুশন করবে। এটা যেন মাথার ভিতর ঢুকে থাকে আজকে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, what is a common graphical representation? What is a common graphical representation method in descriptive statistics? Histogram, pie chart, both A and B, none of the above. বলো common graphical presentation histogram করে না pie chart করে না দুটোই করে না না কোনোটাই করে না, কোনটা বলো? এই যে তোমাদের যে স্লাইডটা, তোমরা তো ক্লাসের সময় মন দিয়ে স্লাইডটাকে দেখো না। অপশন বি। অপশন বি অপশন বি পাই চার্ট। এইখানে যে স্লাইডটা দেখো, স্ট্যাটিস্টিক হাউ টু ডিফারেন্ট ওয়ে অফ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এই স্লাইডটা ভিজিবল তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো নিউমারিক ডেটার ক্ষেত্রে কি করে, হিস্টোগ্রাম আছে, হিস্টোগ্রাম আছে, বিভিন্ন প্রকার শেপ আছে, এখানে কি পাই চার্ট আছে, এগুলো কি কোয়ালিটেটিভ ডেটা আছে, কোয়ান্টিটেটিভ ডেটা। তাহলে কি হিস্টোগ্রাম, পাই চার্ট এইগুলোর মাধ্যমে তো ডেটাকে রিপ্রেজেন্ট করা হয়। এই একটা হিস্টোগ্রামের ছবি তোমাদেরকে দেখানো হয়েছে, এটা পাই চার্টের ছবি তোমাদেরকে দেখানো হয়েছে। তাহলে এখানে কি হিস্টোগ্রাম, পাই চার্ট দুটো কি, দুটো মেথড, যে মেথডের মাধ্যমে তোমরা কি করছে, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হচ্ছে, হ্যাঁ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর। তাহলে সঠিক উত্তর কি হবে? দুটোই হবে। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার, both histogram and pie chart. স্লাইডটা যখন হবে ক্লাসটা, তখন মন দিয়ে একটু শুনবে, স্লাইডটাকে একটু দেখো। স্লাইডের মধ্যে সমস্ত যে কথাগুলো আমি বলি তোমাদেরকে, সমস্ত কিছু স্লাইডের মধ্যে প্রেজেন্টেশন করা আছে। সেগুলো ভালো করে দেখলে তোমাদেরকে অনেক ছোট ছোট প্রশ্ন কিন্তু সলভ হয়ে যায়। তোমরা ব্যাপারটাকে আরেকটু সিরিয়াস হও তোমরা। কোশ্চেন নাম্বার 8, what is the purpose of p value? What is the purpose of p value in inferential statistics? What is the purpose of p value? p value আগের দিন অনেক কথা হয়েছে p value নিয়ে, মনে আছে? হ্যাঁ, in inferential statistics, inferential statistics মানে কি, কোনো টেস্ট করছো, কোনো রেজাল্টকে তুমি কনক্লুশন করছো কোনো একটা ভ্যালুর সাথে, সেটা কি করছে, to determine the significance of the result, to summarize the data, both A and B, none of the above. বলো, এইটা যদি ভুল হওয়ার কোনো কথা নাই, বলো সঠিক উত্তর বলো। পি ভ্যালু কি বলেছিলাম আগের দিন, যে একটা টেবিল ভ্যালু সাথে একটা পি ভ্যালু যেটা দেওয়া থাকে, যার সাথে আমরা কি করি, রেজাল্টটা সিগনিফিকেন্স কিনা সেটাকে তো ফাইন্ড আউট করার চেষ্টা করি তো। এ। অবশ্যই এটা নিয়ে তো এত কনফিউশনের কোনো জায়গা নেই। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা নিয়ে তো এত কনফিউশনের কোনো জায়গা নেই। পি ভ্যালু আমরা কখন দেখবো, সে রেজাল্টটা সিগনিফিকেন্স কিনা সেটাকে জাস্টিফাই করার জন্য আমরা পি ভ্যালু দেখবো। এই ব্যাপারগুলো তো অনেকবার করে হয়েছে, তোমাদের এইগুলোকে ভুললে কিন্তু হবে না। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 9, what is the role of standard deviation in descriptive statistics? Descriptive statistics এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভূমিকা কি? It is measure the amount of variation or dispersion in set of value. It is used for hypothesis testing. See both A and B, none of the above. কি হবে বলো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি কাজে ব্যবহার হয়? বলো 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 বলো। অবশ্যই অবশ্যই কেন, দ্য অ্যামাউন্ট অফ ভেরিয়েশন আর ডিসপারেশন ইন সেট অফ ভ্যালু। তোমার যে ডেটাগুলো রয়েছে, মানে সেট অফ ভ্যালু মানে কি, তোমার যে ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলো থেকে কতটা ভ্যারি করছে, তার জন্য তো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে মেজার করা হয়। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেন, what is the null hypothesis in inferential statistics? What is the null hypothesis in inferential statistics? Option A, a statement that there is no effect relationship between variable
a statement that there is an effect or relationship between variable both and be none of the above বলো এইটা যদি ভুল হয় তাহলে আজকে তোমাদেরকে বলো প্রত্যেকে উত্তর দাও দেখি নাল হাইপোথিসিস কি হবে চট করে উত্তর দাও নাল হাইপোথিসিস কি হয় নাল হাইপোথিসিস একটু আগেই তো হাইপোথিসিস নিয়ে কত কথা হচ্ছিল বলো স্যার বি নাল হাইপোথিসিস হচ্ছে রিলেশনশিপের মধ্যে এফেক্ট দেখবে এফেক্ট অর রিলেশনশিপ নাল হাইপোথিসিস তাই তো আর কেউ একটা তোমাদের গবেষণায় একটু আগেই হাইপোথিসিস নিয়ে কত কথা হলো নাল হাইপোথিসিস মানে কি নো রিলেশনশিপ নো এফেক্ট এটা তো কতবার এই কথাটাকে বললাম যে নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স নো রিলেশনশিপ অপোজিট অফ রিসার্চ হাইপোথিসিস বা অল্টারনেটিভ হাইপোথিসিস অপশন এ তাহলে এটা কেন বারবার অপশন এ এই প্রশ্নগুলো অপশন ভুল হবে তোমাদের অপশনে অলওয়েজ কারেক্ট আনসার হাইপোথিসিস নিয়ে তোমাদের অনেক ক্লাস হয়েছে হাইপোথিসিস নিয়ে অনেক কথা বলা হয়েছে নাল মিন্স নো নাল মিন্স নো না মানে নো এফেক্ট নো রিলেশনশিপ নো ডিফারেন্সেস এটা হচ্ছে নাল হাইপোথিসিস আর রিসার্চ হাইপোথিসিস কোনটা দেয়ার উইল বি রিলেশনশিপ দেয়ার উইল বি এফেক্ট দেয়ার উইল বি ডিফারেন্সেস সেগুলো হচ্ছে সমস্ত কিছু কি রিসার্চ হাইপোথিসিস নাল হাইপোথিসিস অলওয়েজ নো শব্দটা আসবে নো রিলেশনশিপ নো এফেক্ট তো না থাকলে নো নো থাকবে স্যার তাহলে এই অপশন এ তো ইজ দ্য কারেক্ট অ্যান্সার এত সময় তো লাগার কথা না এগুলো তো ইজি প্রশ্ন খুব দেখো খুব সিম্পল প্রশ্ন খুব ইজি প্রশ্ন তোমাদের এগুলো দিয়ে ক্লাসের ভিডিওগুলোকে তোমরা ভালো করে দেখো এবং সেই ব্যাপারগুলোকে আরেকটু ভালো করে সিরিয়াস ওই ব্যাপারটাকে পড়াশোনা করো আশা করি যা পড়ানো হয় সের মধ্যে থেকেই সমস্ত প্রশ্নগুলোকে আসে একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমরা একটু উপস্থিত বুদ্ধিগুলোকে কাজে লাগাও ঠিক আছে চলো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস এর পরের দিন আমরা যে বিষয় নিয়ে গুলো আলোচনা করব সেটা হচ্ছে নন প্রবাবিলিটি কার্ভ নন প্রবাবিলিটি কার্ভ নিয়ে আমরা বিস্তারিত পরের দিন ক্লাসে আলোচনা করব নেক্সট মন্ডেতে আবার এই নন প্রবাবিলিটি কার্ভ নিয়ে ক্লাসগুলো হবে তোমরা পজিটিভলি প্রিভিয়াস ডেতে যে ক্লাসগুলো হয়ে যায় যে ভিডিওগুলো হয়ে যায় সেই টপিকগুলোকে না ভালো করে পড়তে হয় এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স তারপর তোমাদের প্যারামেট্রিক নন প্যারামেট্রিক এই কনসেপ্টগুলো যদি তুমি ক্লিয়ার করতে পারো স্ট্যাটিস্টিক্সের তাহলে তুমি কিন্তু স্ট্যাটিস্টিক্স সম্পর্কে তোমার একটা বিশাল বড় বেস তোমার একটা ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে যেটা তোমাকে আগামী দিনে কিন্তু তোমাকে হেল্প করবে তোমার গবেষণার ক্ষেত্রে তোমার রিসার্চের ক্ষেত্রে তাহলে এই বেসটাকে কিন্তু ভালো করে তৈরি না করতে পারলে যত রিসার্চের ভেতরে যাবে তত কিন্তু ডিফিকাল্টিস এর মধ্যে পড়বে বেসটাকে তৈরি করো এগুলো জানতে পারলে যদি ভালো করে বুঝতে পারো তুমি মনে করবে স্ট্যাটিস্টিক্স এর অনেকটা অংশই তুমি স্ট্যাটিস্টিক্স শিখে গেছো নলেজটাকে ডেভেলপ করো ক্লিয়ার হ্যাঁ স্যার